আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। অবজেকশন মিলাড। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলতেছে যে বিগত বছরগুলোতে পরীক্ষার মাধ্যমে নারীরা বঞ্চিত হইতেছে, তার মানে কি নারীদের মেধা নাই? নারীরা কি মেধাবী না? নারীদেরকে কোটার মাধ্যমে বসাতে হবে ওই জায়গাগুলোতে? এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। মাননীয় প্রধানমন্ত্রী, হাসি লাগে যে আপনি বলতেছেন প্রত্যন্ত অঞ্চলের গরিব মেধাবীরা বঞ্চিত হইতেছে। এই বাংলাদেশে টাকা ছাড়া আর লবিং ছাড়া, মানে এই কোটা ছাড়া কোনো চাকরি পাওয়া যায়? রায় দিয়ে যেই কোটা আপনারা বহাল করতেছেন, এই রায় বাদেই তো আপনাদের এক কোটা আছে, সেটা সবাই জানে। মামা চাচা খালু ছাড়া চাকরি হয় না। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে। মাননীয় প্রধানমন্ত্রী, মানুষ এই বাংলাদেশে, মানে আমাদের এই দরিদ্র দেশে প্রত্যেকটা পরিবার তার সন্তানদেরকে যে মানুষ করে কিভাবে, তাদের রক্ত পানি করা টাকা দিয়ে তারা সন্তানকে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াতে চায়। তো তারা যদি কষ্ট করে লেখাপড়া করে এই কোটার মাধ্যমে বঞ্চিত হয় এবং মামা চাচা খালু ও টাকা ছাড়া চাকরি না পায়, এর যে দুঃখ আর কিছু আছে? তো লেখাপড়া না করে আগে আন্দোলন করে ভবিষ্যতের রাস্তাটা ঠিক করা উচিত না? যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। মাননীয় প্রধানমন্ত্রী আবারও হাসির কথা বললেন যে ওই পরীক্ষা দিয়ে কতজন মেয়ে চাকরি পাইছিল বা পাশ করছিল। তা আপনি কি বলতে চান যে মেয়েদেরকে পরীক্ষা ছাড়াই ওই স্থানে বসাই দিবেন? তা তো মেধাবী হবে না, তো লেখাপড়ার দরকার কি? আপনি কি পরীক্ষা দিয়ে পাশ করেন নাই? পরীক্ষা পদ্ধতি তো থাকতেই হবে। কোটা কি? কোটা হলো ওটা পছন্দ, আপনি একজনের জন্য জায়গাটা রেখে দিচ্ছেন। এটা কোনো সিস্টেম হতে পারে না। পরীক্ষা থাকতেই হবে, মেধার মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে হয়, এবং যোগ্য ব্যক্তিকেই যোগ্য জায়গায় বসালেই দেশটা উন্নত হবে, আর নাইলে এটা পরিবার হয়ে যাবে। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সাধারণ জনগণ আইন এবং আদালত এবং আপনি, আপনার সরকার সবারই সম্মান করি, শুধু অসম্মান করি আপনাদের কর্মটাকে। কারণ এই কান্ট্রিটা হইল আপনার বাবার, আর যেহেতু এই বাংলাদেশের সর্বোচ্চ পদে আপনি আছেন, তো এই দেশের সমস্ত কিছুই আপনার কথাই চলে, ঠিক আছে? কারণ এখন আর আপনি জনগণের জন্য না, এখন আপনি আপনার জন্য, ঠিক আছে? সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008 নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী, স্মার্ট কার্ড হওয়ার পর একটা ভোটও দিতে পারি নাই, আর স্মার্ট কার্ডের আগে একটা ভোট দিছিলাম, সেটা আপনার বাবারে ভালোবাসা।
আপনার বাবারে, আপনার পরিবারটারে, আপনারে অনেক ভালোবাসতাম আজ থেকে 15-20 বছর, 15 বছর আগে। কিন্তু এই কয় বছর যে নির্বাচন হয়েছে একটা ভোটও দিতে পারি নাই। তো আবার আর অনেক ইশতেহারই দিছেন, অনেক ইশতেহার দিছেন, কোন কয়টা ইশতেহার রক্ষা করছেন? তখন আপনার বাপের দিকে তাকাইয়া প্রথমে না ভোট দিতে চাইছিলাম, পরে ভোটটা কারে দিয়েছিলাম জানেন? জীবনে একটা ভোট আপনার বাপেরে দিছিলাম। আর আপনি আপনার বাপের সম্মান, মর্যাদা, আদর্শ সব ধুলাই মিশাই দিতেছেন। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়। 15 বছর আগে আপনি ক্ষমতা আইয়া রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তাগণরে যেই সুযোগ সুবিধা আপনি দিয়েছেন, এর এক পরিমাণ সুযোগ সুবিধা যদি জনগণরে দিতেন, আপনি রাজতন্ত্র করে খাইতে পারতেন এই 2041-কে 3041 সাল পর্যন্ত। কিন্তু আপনি ভুল, চোরে ঘরে সুযোগ সুবিধা দিয়ে আরও চুরি বেশি করছেন, বালিশ উঠায় 30,000 40,000। আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা আমার একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরো 500 টাকা দিয়ে। কি পকেটে 500 টাকা দিলে সরকার আরো 500 টাকা ভরে দিব? দেখি তো পকেটে টাকা আছে নাকি, দেখি পকেটাতে দেখি তো। এই পারিছি 500 টাকা, পারিছি 500 টাকা। এই যে সরকার দিলাম 500 টাকা, এই যে দিলাম 500 টাকা। এই 500 টাকা দিয়ে তো 1000 টাকা পাবো। দেখি আরো দিই, তাহলে আরো দিই আরো বাইর করে দিই। এই যে আরো আনছি, সরকার এই যে আরো টাকা আনছি, এই যে আরো টাকা আনছি, এই যে টাকা। এটি দিলে কত পাবো? এটি পাওয়া যাবো? মরে গেলে পাবো? আপনি তো বলছেন আজীবন, তাই তো মনে মরে গেলে পাবো না, থাক দিব না, যা। তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। দেখছেন, আবারও কইতাছে আজীবন টাকাটা দিয়ে যাব। তাই আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, মরে গেলে কি টাকাটা পাওয়া যাবো? কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা নিশ্চয়। মাননীয় প্রধানমন্ত্রী এতদিনে একটা বুদ্ধি বের করছেন, অস্থির বুদ্ধি, যে ঘরের টাকা ঘরেই থাকবো এবং টাকার বিনিময় হইল বিপদের সময় কেউ আমার ঘরে ছেড়ে দেব না। বুদ্ধিটা আমার জোস, ঠিক আছে, পছন্দ হয়েছে। জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে। অন্তত এই স্কিমের মাধ্যমে নিজের দলের লোকগুলোরে বিপদের সময় পাশে পাওয়া যাবে, এটুকু গ্যারান্টি আছে। অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। যদি আল্লাহ না চায় তাহলে অবশ্যই কারো মুখামুখি হতে হবে না, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ, ভালো মন্দ রাখার মালিক একমাত্র আল্লাহ। আমি, আপনি, আমাদের কোনো ক্ষমতা নাই। ছেলের ঘাড়ে বোঝা হবে না, মেয়ের ঘাড়ে বোঝা হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে, সেই ব্যবস্থাটা করা। যে শিক্ষা পদ্ধতি আর লাইফস্টাইল, তাতে বুড়া বুড়িকে কি ওর বোঝা হইতে হবে না, সোজা বৃদ্ধাশ্রমে পাঠাই দিব, ওইখানে বয়ে বয়ে রান্দা বেড়া খাইতে হইব। কারণ আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী গৃহতা বা পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন আমরা ভাতা প্রবর্তন করে, এটা কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে। মাননীয় প্রধানমন্ত্রী এত ভাতা চালু করলেন, তাহলে বেকার ভাতা, পথ শিশু ভাতা, এগুলা ভাতা কেন চালু করলেন না? আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক। এই যে একটা কথা কইলেন, ডাহা মিশা কথা। আপনি কি চান মানুষে ভালো থাকুক? তাই তো মানুষের কথা চিন্তা করে এলো সব কিছুর দাম কমাই দিতেন। এমন একটা পণ্য নাই যেটার দাম 3 গুণের বেশি হয়নি। সিলিন্ডার কিনতাম 700 টাকা দিয়ে, এটার দাম হচ্ছে 1500 টাকা। কি 1 মিটার লাগাই দিছেন, ডিজিটাল মিটার, 500 বললেই 200 নাই, কই যায় কইতেও পারি না, এর কোনো বিচারও নাই। স্মার্ট বানাইছেন যে, আগে তো ওই কাগজের বিলের ভিতরে 2 টাকা হিসাব গরমিল হইতো, তাহলে তো দৌড়ে লয়ে গেতাম, ভাই এটা কী হিসাব করছেন, কী বিল বানাইছেন, আমার বিল কি এটা? আর হন তো এমন স্মার্ট বানাইছেন, টিপের ভিতরে খায় হালান, কে খায় এটা তো কইতে পারি না, ঠিক আছে।
আর জিনিসপত্রের যে দাম, যেন 1 কেজি পেঁয়াজের দাম 120 টাকা, 1 কেজি চাইলের দাম, মোটা চাইলের দাম 60 টাকা সর্বনিম্ন। আর আপনি কইছিলেন 10 টাকা কেজি চাইল খাওয়াইবেন, বলি নাই আজও সেই কথা। আজকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি বিনা পয়সায়। দিবেনই তো মাননীয় প্রধানমন্ত্রী, যেইভাবে জনগণের ভ্যাট ট্যাক্স কায়দা নিতেছেন। আর কি সুন্দর একটা সিস্টেম না, সমস্ত বাংলাদেশের জনগণের ভ্যাট ট্যাক্স দেয় আর ক্রেডিট নেন এক লাভ নেই, আপনি এরা ঘর করে দিতেছে। বাহ, কি সুন্দর সিস্টেম। আর সেই ঘরের মালিকানায় মেয়েদের অগ্রাধিকার। ঘর তার সঙ্গে সঙ্গে মেয়েদেরকে কিন্তু আমরা সমানভাবে ভাগ দিয়ে সেই ঘরগুলি আমরা দিচ্ছি। আর কত অগ্রাধিকার দিবেন মেয়ে ঘরে? তাহলে সেই মেয়েরা যদি ঘর পায়, ওই ঘরের ভিত্তি কি আমার মতো পুরুষ ঘরে হেরা ঘর জামাই রাখবো? অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আমি প্রথম এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় 60% নারীরা জায়গা পাবে। দেখছেন বাংলাদেশের পুরুষ ভাইরা এই প্রাইমারি থেকেই সমান সমান বাদ দিয়ে হ্যাঁ ঘরে 60% দিছে আর আমার 40% দিছে। তো বাংলাদেশটাকে খালি শুধু নারী গো, পুরুষ গো হেনে কোনো অধিকার নাই। এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 60% আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা। দেখছেন, আপনি শিখতে গেছেন সেখানে আপনার 10% কম, আর আপনি পুরুষ হয়ে শিখাইতে যাইবেন সেখানেও আপনার 10% কম। তো এই বাংলাদেশে নাকি নারী পুরুষ সমান অধিকার। তো সমান হইল কেমনি? 60-50 কি সমান? এটা বৈষম্য না? যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে, তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এত নারী নারী করে কি হইব? নারী করে শ্রদ্ধা দিতে আল্লাহ কইছে, কিন্তু আপনার স্বামী একজন পুরুষ, আপনার বাবাও একজন পুরুষ, আপনার সন্তান যে জয় সেও একজন পুরুষ। তো তাদের অধিকারের কথা একটু চিন্তা করেন। শিক্ষায় দীক্ষায় যে সুযোগ, বিনা পয়সা বই দিচ্ছি বা আমরা যে স্টাইপেন্ড দিচ্ছি তার ফলে, এবং গবেষণার জন্য টাকা দিচ্ছি, উচ্চ গবেষণায়ও সেখানে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো করতেছে। আমাদের নারী সমাজ অনেক ভালো, আমি দেখি যে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে। ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করে দিচ্ছে, ফ্রি, যারা নিজেরা ঘরে বসে অনেক কাজ করে আবার দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে, বা অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্যও করতে পারে, সেই সুযোগটাও আমরা করেছি। ডিজিটাল বাংলাদেশের এই সুযোগটা যেন আরো ভালোভাবে আর্থ সামাজিক উন্নয়নের জন্য যেন কাজে লাগে, সেই সুযোগটাই কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি। এখানে আমাদের নারীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ। পুরুষ ভাইয়েরা, প্রধানমন্ত্রীর বক্তব্য তো শুনলেন আপনারা, সব জায়গায় খালি নারী অধিকার নারী অধিকার নারী অধিকার। তাহলে অনেক কাম করি আমরা পুরুষরা, এই দল ছাইরা অন্য দল করা শুরু করি। দেখি পুরুষ ছাড়া নারী অধিকার কেমনে হয়। পুরুষ ছাড়া নারী অচল, নারী ছাড়া পুরুষ অচল। সবাই তো আর সিঙ্গেল না।